প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ, শুভরাত্রি। তো দেখে নিচ্ছি সংবাদপত্রের শিরোনামগুলো, তারপর আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন। বিএনপির ভাবনায় শুধুই ভোট, সরকারের ওপর চাপ বাড়ানো হচ্ছে, সরব থাকবে মাঠে, সমমনা দলগুলোকেও পাচ্ছে পাশে। আওয়ামী লীগের ভোটার টার্গেট জামায়াতের। খালেদা জিয়ার চিকিৎসায় 2-1 দিনেই সিদ্ধান্ত। হত্যা, গুম, অর্থ আত্মসাৎ, পাচার, ভোট ডাকাতি সহ নানা অভিযোগ, শেখ পরিবারের সবাই আসামি। হাত বাড়ালেই মাদক। এনসিটিবি কি কর্তৃত্ববাদের পুনর্বাসন কেন্দ্র? প্রশ্ন টিআইবির। নির্বাচনে থাকতে চায় জাপার একাংশ। দৈনিক ইত্তেফাক। খরচ বৃদ্ধির চাপে উদ্যোক্তারা। মোটরসাইকেল দুর্ঘটনায় চিরতরে নিথর 6 বন্ধু, সড়কে ঝরল আরও 7 প্রাণ। মানবজমিন। ইমরান দম্পতির কারাদণ্ড। অর্থনীতি। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের নেতৃত্বে প্রবাসীরা। সমকাল। ক্যাপাসিটি চার্জের ঘানি টানতে হবে 2 যুগ। চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি কমে হবে 4.1%। হাজারীবাগে ভবনে আগুন, ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও পুরোদমে চলছিল কার্যক্রম। আমার দেশ। হাসিনার বিচারে সব দল একমত। বিবিএসের জরিপ, রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট চায় 83% মানুষ। কালের কণ্ঠ। শুধু আইন করে রাজনৈতিক ধারা বদলানো কঠিন হবে, রাজনৈতিক দল বিশ্লেষকদের মত। চালের ঘাটতির হিসাবে গড়মিল। ডব্লিউইএফ এর প্রতিবেদন, 5 ঝুঁকিতে দেশ, শীর্ষে মূল্যস্ফীতি। স্বাধীন পুলিশ কমিশনে সংসদ সদস্যদের না রাখায় মত। কালবেলা। ঘরে বাইরে ভোটের চাপ। জয়সওয়ালের ব্রিফিং, বাংলাদেশে দ্রুত নির্বাচন নিয়ে মন্তব্য নেই ভারতের, ডেঙ্গুর সমাধান টিকাতেই। দেশ রূপান্তর। জুলাই ঘোষণাপত্র, বড় পরিসরে সংলাপ চায় দলগুলো। নির্বাচনে সংস্কার প্রস্তাবের প্রতিফলন কিভাবে? সময়ের আলো। সংসদ নির্বাচন ডিসেম্বরে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে নতুন চুক্তি এবং পুরনো চুক্তি নবায়ন নির্ভর করছে নির্বাচিত সরকারের উপর। দৈনিক ইনকিলাব। কৃষি উৎপাদন, নির্মাণ ও সেবা নিয়ে পিএমআইয়ের মান বেড়ে দাঁড়িয়েছে 62.2%। স্বনির্ভর অর্থনীতির পথে দেশ। ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে। আলোকিত বাংলাদেশ। ট্যানারি গোডাউনে আগুন, নিমেষেই 25 কারখানা পুড়ে ছাই। লাগামহীন দ্রব্যমূল্য, কষ্টে নিম্ন আয়ের মানুষ। যুব সমাজ। চাঁদাবাজ দখলমুক্ত বাংলাদেশ, দখলবাজ মুক্ত বাংলাদেশ চায়, ডাক্তার শফিকুর রহমান। দৈনিক করতোয়া। অর্থনীতিতে মন্দার পূর্বাভাস। আবারও জাতীয় নির্বাচনের তফসিল চাইল বিএনপি। The Business Standard. 1,150 non-bonded ready-made garments fear closure as LC raw materials access shrinks. শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। বিভিন্ন রকম শিরোনাম রয়েছে আজ। বন্ধের দিনের সংবাদপত্র, সাপ্তাহিক ছুটির দিনের সংবাদপত্র। তো তারপরেও আমরা দেখেছি যে নির্বাচনের কথাটি ঘুরে ফিরে এসছে কয়েকটি সংবাদপত্রই প্রধান শিরোনাম হিসেবে। যেমন প্রথমে আমাদের সামনে যেমন বিএনপির ভাবনায় শুধুই ভোট, এটি দিয়ে যদি আলোচনা শুরু করি। না, ধন্যবাদ। শুধু বিএনপির ভাবনায় কেন, দেশের সব মানুষের ভাবনায় তো ভোট। কারণ আমরা এতদিন ভোট করতে পারিনি, মানুষ ভোট দিতে পারিনি, সুতরাং এক ধরনের কৌতূহল, আগ্রহ তো ভোটের প্রতিই থাকবে। এখন ভোটটা কিভাবে হবে, কবে হবে সেই প্রশ্ন
ইতিমধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে, তো সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে। তো সবটা মিলে এখন ভোটের পথেই বাংলাদেশ বলতে হবে, কিন্তু সেটা কিভাবে যাবে, ট্রেন কোথায় থামবে, কোথায় গন্তব্য, এসব তো অন্তর্বর্তী সরকারেরই মানে একটা রূপরেখা দেওয়ার কথা। যেটি নির্বাচন বিএনপির আরেকটি খবরে আছে যে বিএনপি আবারও রূপরেখা চাইলো, অর্থাৎ তারিখ চাইলো। মোটামুটি ধারণা যে আগে বলা হয়েছিল যে এবছর ডিসেম্বর অথবা আগামী বছর জুন, এখন মনে হচ্ছে সেটা আরও সংক্ষিপ্ত হয়ে আসছে, যে বছরের মধ্যেই নির্বাচন। এটি জনমনে এই ধারণা এবং প্রত্যাশা। সেই দেখে বিএনপির বড় দল আওয়ামী লীগ মাঠে নেই, সুতরাং তাদের প্রস্তুতি এবং তাদের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা তো থাকবেই, একই সঙ্গে ভয়ও আছে। বিএনপির চ্যালেঞ্জ এখন কিন্তু জামাত ইসলাম বা অন্য দল নয়, বিএনপির চ্যালেঞ্জ হচ্ছে ভিতরে। ইতিমধ্যে দেখেন যে আজকের খবরেই আছে যে নরসিংদীতে একজন মারা গেছে অভ্যন্তরীণ সংঘাতে এবং আরেকজন নেতা আহত। তা এই 5 আগস্টের পর বেশ বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং প্রাণহানিও হচ্ছে। বিএনপিকে দল গুছাতে হবে, দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দীর্ঘদিন ধরে সম্মেলন হয় না, তা মনে করি তো বিএনপি যদি নির্বাচনের প্রস্তুতি নেয় সেক্ষেত্রে শুধুই ভোটের পাশাপাশি দল গোছানো, দলের সম্মেলন করা, এবং সম্মেলন মানে করার জন্য করা নয় বা লোক দেখানো নয়। তৃণমূল পর্যায় থেকে যদি শীর্ষ পর্যায়ে গণতান্ত্রিকভাবে নেতৃত্ব তৈরি হয়, নেতৃত্ব নির্বাচিত হয়, সেটা হবে বিএনপির জন্য বড় পাওনা এবং চ্যালেঞ্জও। আমরা আশা করি বিএনপি দল গোছানোর চেষ্টা করবে, আর নির্বাচনের জন্যও, দলকে টিকিয়ে রাখার জন্য বা দলকে এগিয়ে নেওয়ার জন্য। প্রশ্ন হলো বিএনপির চেয়ারপারসন এবং চেয়ারম্যান দুজনই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনই এখন দেশের বাইরে। হয়তো আমরা আশা করি যে, বা দেশবাসী আশা করে যে এরকম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এসে দলের হাল ধরবেন আবার, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো থাকবেনই। সবটা মিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যরা আছেন, তারাই কিন্তু এই ঝাপটার মধ্যে দীর্ঘ 15 বছর তারা দলকে টিকিয়ে রেখেছেন। দলকে অন্যান্য সময় আমরা দেখেছি যে সরকার দল ভাঙা গড়ার খেলায় মাতে এবং দলের একাংশকে নিয়ে আসে, কিন্তু বিএনপির কিন্তু কোনো অংশকে নিতে পারেনি, 2-1 ব্যতিক্রম, বিচ্ছিন্ন নেতা বাইরে। তো বিএনপির এটা শক্তিও। এখন এই শক্তি নির্বাচনে কাজে লাগালে সেটি বিএনপির জন্য ভালো, এই নির্বাচনের জন্য ভালো। এর একটি উপশিরোনাম আপনি অবশ্য বলেছেন যে বিএনপি তো মাঠে সরব থাকবে নির্বাচন এগিয়ে নেওয়ার পাশাপাশি, আরেকটি উপশিরোনাম এখানে রয়েছে আওয়ামী লীগের ভোটার টার্গেট জামায়াতের, অর্থাৎ আওয়ামী লীগের যারা ভোটার তাদেরকে জামায়াতে ইসলামী ভোটার হিসেবে টানতে চাইছে। এটা নির্ভর করবে নির্বাচনটি কিভাবে হবে। নির্বাচনে যদি আওয়ামী লীগ পুরোপুরি বাইরে থাকে নির্বাচন প্রক্রিয়ার, তখন তো স্বাভাবিকভাবে বিএনপি, জামাত, বাম সব সংগঠনে চাইবে আওয়ামী লীগের ভোটারদের তাদের পক্ষে টানতে। এখন যে সংগঠনের যেখানে শক্তি বেশি সেই সংগঠনেই যাবে। তবে জামাতের টার্গেট আওয়ামী লীগের ভোট, সেটি খুব কতটা টানতে পারবে এ ব্যাপারে সংশয় আছে। বরং রাজনৈতিক মহলে এই আলোচনাটাই যে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে, তাদের সমর্থকরা, কর্মীরা, স্থানীয় তাদের ভোটাররা বিএনপিকে ভোট দেবে অথবা বামদের ভোট দেবে। কারণ জামাত এবং আওয়ামী লীগের মধ্যে যে শুধু রাজনৈতিক যে বিবাদ সেটা নয়, নীতি, আদর্শ, অবস্থান, এবং 15 বছর জামাত রাজনৈতিক তৎপরতা চালাতে পারেনি। সেক্ষেত্রে জামাতের কর্মীদেরও একটা ক্ষোভ থাকবে যে তারা ভোটার টানতে হলে তো তাদের প্রতি, যাদের ভোটার টানবে তাদের প্রতি
এক ধরনের সংবেদনশীলতা থাকতে হবে, এক ধরনের সহানুভূতি থাকতে হবে, সেটি কতটা থাকবে। যদিও আমরা দেখলাম যে এর মধ্যে কুমিল্লা না কোথায় যে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির নেতা, তিনি বিএনপির যে উপজেলা কমিটির সভাপতি হয়ে গেছেন। তো এরকম জামাতের উপজেলা কমিটির সভাপতি হয়ে গেছে। তো এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটবে। তবে সাধারণ প্রবণতা, আর আওয়ামী লীগ যদি দলীয়ভাবে নির্বাচন নাও করতে পারে, আর স্বতন্ত্রভাবে বা ব্যক্তি হিসেবে নির্বাচন করতে তো বাধা নেই। আর সেক্ষেত্রে তো চাইবে তাদের যেখানে অবস্থান ভালো, যেখানে মামলা কম, যেখানে সব নেতার বিরুদ্ধেও তো মামলা হয়নি, আর সেক্ষেত্রে নির্বাচন দিন যত কাছে আসবে তখন বোঝা যাবে এর চিত্রটা কী হবে। এটি বোধহয় আগাম চিন্তা, যে জামাতের চিন্তা থাকতে পারে, কিন্তু সেটা কতটা সফল হবে সে নিয়ে সংশয় আছে। হত্যা, গুম, অর্থ আত্মসাতের নানা রকম অভিযোগ, শেখ পরিবারের সবাই আসামি, এরকম একটি শিরোনাম আমরা দেখছিলাম। শুধু শেখ পরিবার কেন, আওয়ামী লীগ, পুরো আওয়ামী লীগ পরিবারই তো আসামি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, জেলা পর্যায়ের নেতা, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ের নেতা খুব কমই আছে মামলার বাইরে। এখন মামলা তো হতেই পারে বা আসামিও হতে পারে। মামলার যে বিচারিক যে প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়া তথ্য প্রমাণ সহ সেটা প্রমাণ করতে হবে। তার পক্ষে প্রমাণ দিয়ে, যে মানে তথ্য, যুক্তি এবং উপাত্ত দিয়ে প্রমাণ করতে হবে যে তারা এই কাজগুলো করেছে। এখন চুরি, লুটপাট হয়েছে, অর্থ আত্মসাৎ হয়েছে, বা প্লট, আইন ভেঙে প্লট নেওয়া, সব ক্ষেত্রেই কিন্তু এটা বিচার প্রক্রিয়া শেষ কবে হবে, এটা একটা প্রশ্ন আছে। সাধারণ ফৌজদারি আদালতের মামলা তো অনেক দিন লাগে। একমাত্র এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব মামলা, সেই মামলাগুলো হয়তো দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করার একটা চেষ্টা থাকবে। আর সেখানে যারা আছে, সেখানে শেখ পরিবারের বাইরেও আছে, সবটা মিলে। এবং যাদের নামে মামলা, এই আপনি যে বললেন শেখ পরিবারের কেউ কিন্তু ধরা পড়েনি। এখন অনুপস্থিতিতে বিচার হতে পারে, অনেকেই হয়েছে। আওয়ামী লীগ আমলে তারেক রহমান সহ বিএনপির অনেক নেতার হয়েছে, কিন্তু তাদেরকে কারাগারে নিতে পেরেছে কি, এই প্রশ্নগুলো আসবে। তবে বিচার প্রক্রিয়াটা অবশ্যই আমরা চাই যে আওয়ামী লীগ আমলে যেরকম রাজনৈতিক প্রভাবে হয়েছে, রাজনৈতিক হস্তক্ষেপ ছিল তাতে অনেক ক্ষেত্রে, অন্তর্বর্তী সরকার বা পরবর্তী নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকারের আমলে সেটি হবে না। বিচার বিভাগ যে স্বাধীন, আর সেটি আমরা দেখতে চাই, দেশের মানুষ দেখতে চায়। কারণ না হলে কিন্তু আবার আওয়ামী লীগ আমলে দেখুন যতগুলো মামলা হয়েছে বিএনপির, লাখ লাখ নেতা কর্মীর নামে, কোনো মামলা, দু একটি বাদে কোনো মামলা তো টিকিয়ে রাখতে পারেনি। সুতরাং বিচারের জায়গায় থাকবে, রাজনীতির জায়গায় থাকবে, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। 5 ঝুঁকিতে দেশ, শীর্ষে মূল্যস্ফীতি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী। না, এটা তো খুবই উদ্বেগের বিষয়। একদিকে ভ্যাট বাড়ছে, অন্যদিকে মূল্যস্ফীতি, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আছে, ব্যবসায়ীরা তাদের প্রয়োজন অনুযায়ী গ্যাস পাচ্ছে না, বাসাবাড়িতেও গ্যাস পাওয়া যাচ্ছে না। সবটা মিলে অর্থনীতি বেশ চ্যালেঞ্জের মুখে। সরকারের পক্ষ থেকে খুব যে এটি তৎপরতা দেখা যাচ্ছে না, শুধু দেখলাম ব্যবসায়ীরা বেশ চাপে আছে। শুধু দেখলাম যে সরকার রেস্তোরাঁ মালিকদের চাপে, এবং রেস্তোরাঁর উপর যে ভ্যাট, সেটি আগের জায়গায় নিয়ে এসেছে 5%, আরও কোনো দু একটি পণ্যের ক্ষেত্রে এটা কমানোর কথা বলা হয়েছে। এখন সরকারকে টাকা যেমন জোগাড় করতে হবে, আবার সেই টাকাটা বোঝাটা কার উপর পড়বে? যদি সাধারণ সীমিত আয়ের মানুষের উপর পড়ে তাহলে তো বিপদ। যে ক্ষেত্রে অর্থনীতিবিদরা অনেক দিন ধরে বলে আসছে যে করের পরিধি বাড়ানো,
মানে ভ্যাটের নামে প্রতিটি মানুষের, গরিব রিক্সা চালক সহ, ফুটপাতের হকার সহ সবার উপর এই ভ্যাটের চাপ পড়ে। যে রেস্তোরাঁ, এখন রেস্তোরাঁর 4 লাখ রেস্তোরাঁ আছে বলা হয়, তার মধ্যে খুব কম সংখ্যকই হচ্ছে করের আওতায়, মানে ভ্যাটের আওতায়। তাহলে সবাইকে ভ্যাটের আওতায় নিয়ে আসো, তাহলে ভ্যাটের হারটা কমানো যাবে। এখন সরকারের নীতি পরিকল্পনার বিষয়, অন্তর্বর্তী সরকার কতটা নিতে পারবে এটি বিষয়, আবার অন্তর্বর্তী সরকার কোনো নীতি পরিকল্পনা নিলেও পরবর্তীকালে নির্বাচিত সরকার যদি সেটি বাতিল করে দেয়, সবটা মিলেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা বোঝাপড়া থাকা দরকার। সেটি শুধু জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের ক্ষেত্রে নয় বা ভারতের ক্ষেত্রে নয়, দেশ পরিচালনার প্রতিটি ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে কেন এই সমঝোতা বা বোঝাপড়া থাকবে না? সরকার তো অর্থনৈতিক সমস্যা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে বলে মনে হয় না। আমি মনে করি আলোচনা করা উচিত। এর সঙ্গে অর্থনীতির যে প্রসঙ্গটি আপনি বলছিলেন, ভোক্তা পর্যায়কে প্রাধান্য দিয়ে, এখানে আমরা উদ্যোক্তাদের দিক থেকেও দেখতে পাচ্ছি আর কি, বিশ্লেষণধর্মী একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, খরচ বৃদ্ধির চাপে উদ্যোক্তারা। এখানে অর্থনীতি বিশ্লেষক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের বক্তব্য দিয়ে রিপোর্টটি করা হয়েছে। খরচ বৃদ্ধি পেলে পণ্যের দাম বাড়বে, আর পণ্যের দাম বাড়লে যদি খুব বেশি বেড়ে যায়, মানুষ কেনা কমাবে, আর যদি কম কেনে তাহলে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবেন। সবটা মিলেই অর্থনীতিতে একটা এলোমেলো অবস্থা। এখন এর থেকে সুস্থ ধারায় নিয়ে আসার জন্য শক্ত পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রেও সরকারকে সুদৃঢ় অবস্থান নিতে হবে, আর দেখতে হবে যে যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের উপর চাপটা বেশি না পড়ে। আমরা তো প্রায়ই দেখি, এবং এই সরকারের আমলে যে সেটা পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। বাজার সিন্ডিকেট আছে, কর ফাঁকি দেওয়ার প্রবণতা আছে, আর এগুলো বন্ধ করলেও কিন্তু সরকারের অনেক অপচয় থেকে রক্ষা পেতে পারে, এবং যেটি সাধারণ মানুষ সুফল পাবে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে যেমন বলা হচ্ছে, চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি কমে 4.1% হবে। না, সেটা স্বাভাবিক যে এত বড় একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তনও বলবো, যে এই যে লুটপাট হয়েছে সেটি রাতারাতি তো সেটি পুনরুদ্ধার করা যাবে না, বা এই অর্থনীতির যে হাজার হাজার লাখ কোটি টাকা যে ব্যাংক খেলাপি, বিদেশে পাচার, সেটি উদ্ধার করতে সময় লাগবে, এবং উদ্ধার না হওয়া পর্যন্ত অর্থনীতিতে যে ধাক্কা, যে অব্যবস্থা এবং সংকট, সেই সংকট কাটানোর ক্ষেত্রে ধরনের এই যে প্রবৃদ্ধি যদি কম হয়, প্রবৃদ্ধি কম হলে বিগত সরকারের আমলেতে প্রবৃদ্ধি অনেক সময় মানে শুভঙ্করে ফাঁকি দেওয়া হয়েছে, এবং সেই প্রবৃদ্ধিটা ছিল সরকারি প্রকল্পের উপরই বেশি। উন্নয়ন বিনিয়োগ মানেই ছিল সরকারের উন্নয়ন প্রকল্প, বেসরকারি বিনিয়োগ কিন্তু বাড়েনি। যেটি করতে হবে শ্রমঘন খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো, বিশেষ করে মাঝারি ও ছোট শিল্পগুলোর, সেখানে বেশি মানুষ নিয়োগ করা যায়, বেশি মানুষের কর্মসংস্থান হয়। আর সরকার সেদিকে অর্থনৈতিক ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আনছে বলে মনে হয় না। সুতরাং আমাদের এই ঢিমে তালি এবং এক ধরনের জোড়া তালি দিয়ে চলতে হবে। আর 4% হলেও তাহলে যে অতি প্রয়োজনীয় প্রকল্প ছাড়া অন্য প্রকল্পগুলো বাদ দিতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বরাদ দিয়ে একটি শিরোনাম করা হচ্ছে, তাদের জরিপের বরাদ দিয়ে, সেটি হচ্ছে রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট চায় 83% মানুষ। এইসব জরিপের মধ্যে তো নানা রকম, যে আপনি এর মধ্যে তো এই জরিপও দেখলাম যে শেখ হাসিনার প্রতি কত শতাংশ মানুষের সমর্থন আছে, আর অন্তর্বর্তী সরকারের প্রতি কত শতাংশ মানুষের সমর্থন আছে। তো জরিপ যারা গ্রহণ করেন, মানে জনগণের মত যারা নেন, তারা কি প্রশ্ন করেন, কিভাবে করেন, সেটাও অনেকটা নির্ভর কাদের কাছে করেন। যেটি বলা হয়েছে যে 83% মানুষ, 83%। এর আগে দেখলাম যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বললেন যে
90% মানুষ চায় স্থানীয় সরকার নির্বাচন আগে। তাহলে রাজনৈতিক দলগুলো তো বিশেষ করে বড় দলগুলো তো সেটা চাইছে না। এখন এটা কে তাহলে কোন নির্বাচন আগে হবে এটা নিয়ে আরেকটি গণভোট হবে? তো জরিপের তো চূড়ান্ত রূপ হচ্ছে গণভোট, যে জনগণ কি চায়। এখন একটা জরিপ দিয়ে আপনি 6,000, 7,000 বা 10,000 লোকের কাছ থেকে আপনি প্রশ্ন উত্তর নিয়ে এটা বলা যাবে না যে মানুষ, বাংলাদেশের 17 কোটি মানুষ এটি চায়। তো এটি আলোচনা হতে পারে অবশ্যই। কেন সরাসরি ভোটে রাষ্ট্রপতি হবেন তার পক্ষে যুক্তি আছে। যেমন আবার সরাসরি ভোটের রাষ্ট্রপতি, আমরা কি একটা ভারসাম্যপূর্ণ যদি গণতন্ত্র চাই, যে আমরা তো এখনও সংসদীয় পদ্ধতি গ্রহণ করছি, সংসদীয় পদ্ধতি আবার রাষ্ট্রপতি, তাহলে তো দ্বৈত শাসন ব্যবস্থা হবে। সেটা কিভাবে মানে ক্ষমতা ভাগাভাগি হবে সেই প্রশ্ন। আর সরাসরি নির্বাচনে রাষ্ট্রপতি হলেই যে রাষ্ট্রপতি ক্ষমতাবান হবে তা নয়। আসলে হচ্ছে আমাদের শাসন কাঠামোর যে পরিবর্তন আনা প্রয়োজন, মৌলিক পরিবর্তন, ব্যক্তি নয়। আমরা কিন্তু রাষ্ট্রপতি বলি বা প্রধানমন্ত্রী বলি, সেখানে ব্যক্তিকে সামনে রাখি। আসলে ব্যবস্থা কাঠামোর পরিবর্তন দরকার। কাঠামোটা কিভাবে তৈরি হবে সেখানে ভারসাম্য। সংবিধান সংস্কার কমিশন বেশ কিছু প্রস্তাব দিয়েছেন, যেমন সাংবিধানিক কাউন্সিল গঠন করার কথা বলছে। সেখানে একটা ভারসাম্য, মানে ব্যক্তির ইচ্ছায় সব ক্ষেত্রে কার্যকর হবে না। এক ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি সংসদ নেতা হবেন, তিনি দলের নেতা হবেন, এটা যদি না হয়, সেখানেও কিন্তু একচ্ছত্র ক্ষমতা থেকে বেরিয়ে আসা যায়। এটি হোক, আলোচনা হোক, জনগণ আবার যদি এরকম কোনো জনমত জরিপ নেওয়া হয় যে বাংলাদেশের মানুষ কোন পদ্ধতি চায়, কেউ বলবে যে সংসদীয় পদ্ধতি চায়, কেউ বলবে যে রাষ্ট্রপতি পদ্ধতি। এমনকি আরও বিপদ আছে, যদি এই মুহূর্তে কোনো জনমত জরিপ নেওয়া হয়, বলবে যে সেনা শাসন চায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তো এরকম প্রবল মত দেখি। আসলে সেটা তো আর গণতান্ত্রিক ব্যবস্থা নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ পরিচালনা করতে হবে, সেখানে জনগণই হচ্ছে সার্বভৌম। সেই জনগণের সার্বভৌমত্ব কীভাবে প্রতিষ্ঠা করা যায়, সেজন্য এত সরকার নানা উদ্যোগ নিয়েছে। রাজনৈতিক দলগুলো এটা কিভাবে নিচ্ছে তার উপরে নির্ভর করবে আমাদের নির্বাচন ব্যবস্থা কি হবে। জাতীয় সংসদ নির্বাচন আগে হবে না স্থানীয় সরকার নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটে হবে না সংসদ সদস্যদের ভোটে হবে। সংবিধান কমিশন কিন্তু আবার সরাসরি ভোটের কথা বলেনি। তারা একটা স্থানীয় সরকারের প্রতিনিধি, যেটা ভারতে আছে বা অন্যান্য দেশে আছে, স্থানীয় সরকার সংস্থার প্রতিনিধি, জাতীয় সংসদের সদস্য, এদের মিলেই তারা নির্বাচন করতে পারবেন, এভাবেই বলা হয়েছে। হাজারীবাগে ভয়ঙ্কর আগুন, নিয়ন্ত্রণে সেনা বিজিবি। আমরা দেখতে পাচ্ছি যে হাজারীবাগ যে ট্যানারি, সেখানে যে কাঁচাবাজার, সেখানে একটি বহুতল ভবনে আগুন লেগেছে এবং বলা হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না ওখানে। আমাদের কোথাও তো যখন ঘটনা ঘটে, এরকম একটা ক্ষতি হয়ে যায়, তখন আমরা হইচই করি বা আমরা বুঝতে পারি যে এরকম একটা নিরাপত্তা ছিল না। কিন্তু এই নিরাপত্তা আছে কি নেই, এটা তদারক করার তো একটা সংস্থা আছে, তাদের তো দায়িত্ব। এর আগে আপনি দেখেছেন যে বেইলি রোডে যে রেস্তোরাঁয় যে অগ্নিকাণ্ড ঘটলো, ভয়াবহ অগ্নিকাণ্ড, এবং সেখানে তখন বলা হলো যে এখানে রেস্তোরাঁ খোলার অনুমতি ছিল না। তা আমরা সব ক্ষেত্রেই আইন ভঙ্গ করি, এবং আইন ভঙ্গ করি কিভাবে, যে ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে, এবং আইনকে কিভাবে ফাঁকি দেওয়া যায়। আইন তদারক করার দায়িত্ব যাদের, আইন প্রয়োগের দায়িত্ব যাদের, তারা যেমন দায়িত্ব পালন করে না, আবার যারা আইন মেনে চলার কথা, আইনিভাবে যে ব্যবসা বাণিজ্য করার কথা, তারাও সেটা করেন না। এ কারণেই একবার দুর্ঘটনা ঘটে, বিপদ ঘটে, মানুষ মারা যায়। কিন্তু এর প্রতিকার কি? আমরা তো দেখি না যে কোনো সংস্থার, আপনার দেখলেন যে এর আগে যে অনেকগুলো মার্কেট পড়ে গেল, সেই মার্কেট পড়ার পরেও তো ঢাকা শহরের স্থাপনাগুলো খুব নিরাপদ হয়েছে বা সেখানে তদারকি বেড়েছে, এটা মনে হয় না। এই কিছুদিন তোড়জোড় চলে, কমিটি গঠন করা হয়, তারপর সব চুপচাপ।
অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য জনাব সোহরাব হাসান। আমরা আপনার আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতির আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।